আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গত 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন এবং 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা গেলেন উসমান হাদি ওরফে ওসমান গনি। ওসমান গনিকে কারা হত্যা করলো? ওসমান গনিকে কেন হত্যা করলো? ওসমান গনিকে হত্যা করলে কারা কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে? এ নিয়ে আমি এর আগেও কথা বলেছি। আজকে অল্প একটু এ বিষয় নিয়ে বলবো। তার আগে আসুন যে ওসমান গনি ওরফে ওসমান হাদির আপন বড় ভাই এ ব্যাপারে কি বলেছেন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এই কথাগুলো আমরাও আগে বলেছি, কিন্তু যখন তার আপন ভাই বলে তখন নিশ্চয়ই আপনাদের কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়। কারা ওসমান গনিকে সিঙ্গাপুরে পাঠানো? ওসমান গনির ব্রেনের যে জায়গায় গুলিটা লেগেছে, এটাকে স্টেম সেল বলে, সেখানে গুলি লেগে যেভাবে ওসমান গনি আহত হয়েছে, সেই অবস্থা থেকে ওসমান গনির বেঁচে থাকার সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল। পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো কেস আমরা পেয়েছি যেখানে ওসমান গনির মতো ব্রেন স্টেম সেলের ড্যামেজের পরে কেউ বেঁচে গেছে। যেটা আমরা দেখি, যখন তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো তখন কিন্তু প্রথমে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হাসপাতালে দুজন নিউরোসার্জন তারা দেখে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে সে অলরেডি ব্রেন ডেড, তাকে এখানে আর ভর্তি করা যাবে না। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। এখন আমি একটা প্রশ্ন করি ডাক্তার হিসেবে, যে ওসমান গনির এই শারীরিক অবস্থায় কেন ডাক্তাররা তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন? সিঙ্গাপুরে কি এমন ম্যাজিক আছে যে একেবারে তারা মৃত মানুষকে জীবিত করে দেবে? নাকি ডাক্তাররা বাধ্য হয়েছিলেন তাকে পাঠাতে? তাকে পাঠানোর মধ্য দিয়ে কি কোনো রাজনীতি ছিল? এবং তাকে খুব প্ল্যান্ড ওয়েতে মৃত ঘোষণা করে বাংলাদেশে আনা হয়েছে এবং সে মৃত ঘোষিত হবার আগেই হাদি নামে টি শার্ট বিতরণ হয়েছে এবং সে আসার পরে বিক্ষোভের নামে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সবই প্রি প্ল্যান্ড। এবং তারই অংশ হিসাবে প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানো হলো। প্রথম আলো, ডেইলি স্টার তো ডক্টর ইউনূসের একেবারে একনিষ্ঠ সমর্থক ছিল এবং মাহফুজ আনামের যে স্টেটমেন্টগুলো ছিল ডক্টর ইউনূসের জন্য, তিনি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, আবার ডক্টর ইউনূস যখন ক্ষমতা এলেন তিনি এত খুশি হয়েছিলেন, বললেন যে এতদিন পরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এলো। তো সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমানের অফিস কেন পোড়ানো হলো? সেটি পোড়ালে কারা লাভবান হবে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু হাদির খুনি কারা সেটা আমরা জানতে পারি। হাদির খুনি প্রথমে বানানো হয়েছে মির্জা আব্বাসকে, তারপরে একটা ভারতের ন্যারেটিভ তৈরি করেছে যে ভারতে পালিয়ে গেছে, এবং এই যে ভারতে পালিয়ে গেছে, ইসলামাবাদ থেকে একটা পত্রিকা তারা লিখেছে যে ভারত হাদিকে হত্যা করেছে। আবার পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ শরীফের যে অংশটা, তারা তাদের এক নেতা সেও ভারতের বিরুদ্ধে কামান দেখেছে। তার মানে দেখেন, বিএনপিকে একদিকে আপনি ঘায়েল করছেন, একদিকে ভারতকে ঘায়েল করছেন, একদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করারও একটা সুযোগ আপনি খোলা রেখেছেন, আবার পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছেন। এখন যেটা চলছে, গত শুক্রবার থেকে এই ওসমান গনির হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে ইনকিলাব মঞ্চের একটা প্রায় সারাক্ষণই তারা ওখানে অবস্থান নিচ্ছেন এবং কালকে রাতে তারা অবস্থান গুটিয়ে নিয়েছিলেন। আজকে আবার খবর পেলাম দুপুর 2টো থেকে তারা আবার সেখানে অবস্থানে বসেছেন। এবং এইখানে যদি আপনি খেয়াল রাখেন, শুক্রবার থেকে এইখানে কিন্তু অবস্থানের লোক সংখ্যা বাড়ছে এবং এখানে অবস্থান করলে সেখানে নিয়মিত খাবার দেওয়া হয়। রাতের ডিম ভুনা খিচুড়ি, বিকেলের নাস্তা, দুপুরের খাবার, সকালে একদম একই রঙের কম্বল। তো ইনকিলাব মঞ্চ একটা কত বড় সংগঠন, এই সংগঠনের মুখপাত্র ওসমান গনি নির্বাচন করবে সেই টাকাও তার নাই।
সেই টাকা তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তুলে বেড়াচ্ছেন। 21 লাখ টাকা তুলেছিলেন বোধহয় শেষ পর্যন্ত। তো সেই লোকটার ইনকলাব মঞ্চ এত টাকা কই পাচ্ছে? হাজার হাজার লোক নাস্তা করছে। কারা ইনকলাব মঞ্চের এই সমাবেশে লোক সরবরাহ করতেছে? সারা দেশে এবং বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই অবস্থানের ওয়ার্ম আপ শুরু হয়েছে, এবং সারা দেশের মাদ্রাসা সেগুলো থেকে লোকজন আনার একটা পরিকল্পনা করা হয়েছে, অলরেডি আনাও হয়েছে। জামাত এই হাদির হত্যার বিচারের দাবিতে একটা অস্থিরতা সৃষ্টি করার ওপেনিং রাখছে। হাদির হত্যার বিচার কে করবে? এখন ক্ষমতায় কারা? ডক্টর ইউনূস তো করবে, তিনি বলেছে। তো এর জন্য আবার সমাবেশ করতে হবে কেন? জনদুর্ভোগ বাড়াতে হবে কেন? কোনো সম্ভাবনা আছে যে হাদির বিচার করবে না, কিন্তু হাদির বিচারের দাবিতে তারা 4 দফা দিয়েছে। তার মধ্যে অন্য অন্য দফাগুলো দেখেন। ভারতের কেউ কাজ করতে পারবে না বাংলাদেশে। ভারতের লোকজন যারা বাংলাদেশে কাজ করে, এরা কি বেড়াইতে আসে নাকি এরা এক্সপার্টিস নিয়ে কাজ করতে আসে? এবং ভারত বিরোধিতা, এই 4 দফার মধ্যে ভারত বিরোধিতা। হাদির হত্যা করেছে কে, সেই দায়ও এই পাকিস্তানের মতো এরাও ভারতের গায়ে চাপাচ্ছে, এবং বলছে যে ভারত যদি খুনিদের ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করবে। এটা একটা দফা। আন্তর্জাতিক কোন আদালতে কিসের মামলা করবে? এই আদালতটা কোথায়? এটার কোনো আগামাথা খুঁজে পাইলাম না। কিন্তু এটা যে একটা জামাতি শয়তানি, এটা নিয়ে কোনো চিন্তা নাই। জামাত কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলছিল। তারেক রহমান নাই, আওয়ামী লীগ নাই, তাদের এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাদের জন্য আছে, সো তাদের বিজয় ঠেকায় কে? কিন্তু তারেক রহমান আশায় তাদের বাড়াবাতে ছাই পড়েছে। তাদের যে প্ল্যান একেবারে ক্ষমতায় গেছিল সেখান থেকে দপাস করে পড়ছে। কিন্তু তারা তো একটা ইবলিসের দল, তারা তো বসে নেই। তারা আরো কিছু ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছে। আমরা অনেকদিন ধরেই শুনতেছি যে তারা ভোটার শিফট করিয়েছে। ধরেন কোনো আসনে তাদের ভোটার আছে ধরেন 20,000 বা 30,000, সেই আসনে তারা জিতবে না, সেখান থেকে ওই 20,000কে তারা আর একটা কম্পিটিটিভ আসনে নিয়ে আসছে। শফিকুর রহমান তিনি সিলেটের লোক, কিন্তু নির্বাচন করছেন ঢাকাতে। সুতরাং শফিকুর রহমানের আসনে অনেক ভোটার বাড়িয়েছে। আপনি যদি নির্বাচন কমিশন থেকে ভোটার লিস্ট কালেক্ট করেন এবং গত বছরের ভোটার লিস্ট দেখেন, তাহলে আপনি এই যে ভোটার মাইগ্রেশন প্যাটার্নটা দেখতে পারবেন যে কোনো কোনো আসনে অত্যাধিক ভোটার বৃদ্ধি হয়েছে, এবং এই যে এক আসনের বৃদ্ধি, এটা আবার অন্য আসনে যে কমে গেছে। এবং শোনা যায় যে 150-র বেশি আসনে জামাত এই ভোটার মাইগ্রেশন করিয়ে তাদের সমর্থকদের ডিস্ট্রিবিউট করে দিছে। ধরেন 162টা আসনে তাদের সমর্থকদের নিয়ে আসছে, আর বাকি যে থাকে 138টা আসন, সেখানে জামাতের ভোট খুব কম। কারণ সেইগুলো তারা মনে করছে যে এখানে বিএনপি অন্য অন্য রাজনীতি তাদের জেতার সম্ভাবনা যেখানে আছে, সেখানে তারা তাদের ভোটারদের মাইগ্রেট করেছে। তো এইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ডিসি, এসপি, ইউএনও এরা কাদের পক্ষে? বিএনপি একবার যে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন জামাতকে ফেভার করছে, জামাত গিয়ে ডক্টর ইউনূসকে বলে প্রশাসন বিএনপিকে ফেভার করছে। তো এই যে পারস্পরিক দোষারোপ, কিন্তু মিনিমাম 60% প্রশাসনের জামাতের কবজা, এবং তারা এর জন্য প্রচুর টাকা খরচ করেছে। যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবে, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের একটা বড় অংশকে জামাত অলরেডি পারচেস করে ফেলেছে, এবং নগদ টাকা দিয়ে, এবং তাদের প্রচুর বিদেশ থেকে টাকা আসতেছে। তাদের নিজস্ব একটা ফান্ডিং আছে, এর বাইরে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ, অনেক তাদের যারা চাইছে ভোটে জিতাইতে, তারা প্রচুর ফান্ডিং করতেছে। তো জামাত আসন্ন নির্বাচন নিয়ে এমন ডার্টি গেম প্ল্যান করতেছে, যেটা বিএনপির জন্য কিন্তু বেশ একটা উদ্বেগের বিষয়। আর এখন তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করার, এবং শেষ মুহূর্তের আলোচনা চলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের যে চেষ্টাটা, সেটা যে বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু জামাত তার শয়তানিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং এমনভাবে চালাচ্ছে যেটা বিএনপির বিজয়কে কিন্তু থ্রেটেন করতে পারে। এবং বিএনপির ভাবসাব দেখে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। তাদের তো মানে এই যে তাদের ক্ষমতায় চলে যাওয়ার একদম নিশ্চয়তা তাদের অ্যাটিটিউডে, পাশাপাশি জামাত কিন্তু থেমে নেই। জামাতের এই জায়গাটা, এটা একটু কেয়ারফুলি দেখতে হবে, এবং এই
ইনকিলাব মঞ্চের শাহবাগের অবস্থানটা এটাকে চোখে চোখে রাখতে হবে। এটা যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করানো হইতে পারে, সেইভাবেই করছে। আর একটা ছোট্ট বিষয় দিয়ে আজকে শেষ করবো, যে এনসিপিতে হঠাৎ কেন এত এলোমেলো অবস্থা। এনসিপি তারুণ্যের একটা অংশের যে সমর্থন পেয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে তার অরিজিনাল বাবার কাছেই ফিরে গেল, জামাত ইসলামের কাছে। এর কারণ হলো যে এনসিপি যে তৈরি করেছিল, এটা ডক্টর ইউনূসও এই প্রক্রিয়ার সাথে জড়িত, এবং এর সাথে একটা সুপার পাওয়ারের ডিপ স্টেট জড়িত। এবং সে ডিপ স্টেট বলেছিল যে এনসিপিকে দাঁড় করানোর জন্য যে টাকা লাগবে, সেই ফান্ডিং 50 বছরের জন্য তারা এনসিপিকে ফান্ডিং করবে, এবং এই এনসিপির যাবতীয় খরচ, অফিস ভাড়া, এগুলো কিন্তু সব ওই ডিপ স্টেটের ফান্ডিং থেকে আসতো। কিন্তু ডিপ স্টেটের এই ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে। যে কারণে এর আগে আপনাদের বলেছিলাম, হয়তো মনে আছে, যে এনসিপি অফিস ভাড়া দেয় না, সেই মালিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদের বলে অফিস ছাড়েন। তো ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যায়। ডিপ স্টেটের যে বিশেষ কিছু লোক ছিল, যেমন তাসনিম জারা, ডক্টর তাসনিম জারাকে কিন্তু করোনার পর থেকে তৈরি করা হয়েছিল, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় তাকে এমনভাবে গ্রুমিং করা হয়েছিল, তার একটা বড় সমর্থক গোষ্ঠী ছিল। এবং তিনি একজন ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক, এবং সম্ভবত তিনি সেক্সোলজিস্টও, এই যৌন বিষয়েও তিনি অভিজ্ঞ বিশেষজ্ঞ। তো এই কারণে যৌন বিষয়টা এমন যে এটার আবার দর্শক চাহিদা একটু বেশি। তো সেই সেই বিষয়টা দিয়েই তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করা হয়েছে। কিন্তু যখন এই তাসনিম জারা দেখলেন যে পান নাই, এখানে তাইকা আর কামাই হবে না, তখন তাসনিম জারারা সরে গেলেন, এবং ডিপ স্টেটও তাদের সসম্মানে সরে যাওয়ার আয়োজন করেছে। সো তাসনিম জারার সাথে যারা সরে গেছে তারা অনেকেই ওই ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চলে গেছে। এখন তারা বলতেছে জামাতের সাথে থাকবো না, এইসব থাকবো না, এগুলো সব বাকোয়াস কথা। জামাত তো ডে ওয়ান থেকেই এনসিপির সাথে ছিল, এবং এগুলো তারা জানতো। পুরো ষড়যন্ত্রের বিষয়ে তাসনিম জারা বলেন, এই তাসনুবা জাবিন বলেন, যারা যারা এখন সরে যাচ্ছে সবাই এটা জানে। কিন্তু এখন মাল নাই, ওইখানে থাকা লাভ নাই, তারা কেটে যাচ্ছে। তালেবান নেতা মোল্লা নূর আহমদ নূর এখন ঢাকায়, এখন বলতে গত 7 দিন 8 দিন ধরে তিনি ঢাকায় আছেন। তিনি আফগানিস্তানের তালেবান সরকারের একজন শীর্ষ কূটনীতিক, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক। মোল্লা জাওয়ান্দি নামেই আসলে তিনি অধিক পরিচিত। তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তো যেটা বললাম, যে প্রায় 1 সপ্তাহ ধরে তিনি ঢাকায় আছেন, ঢাকায় ঘুরছেন, ঢাকার আশপাশের এলাকায় ঘুরছেন, বিভিন্ন কওমি মাদ্রাসায় যাচ্ছেন, নানান কর্মসূচিতে অংশ নিচ্ছেন, ঢাকার কয়েকজন রাজনীতিক এবং শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করছেন। এই যে এত এত কিছু করছেন, আফগানিস্তানের একজন মোটামুটি উঁচু পর্যায়ের একজন নেতা বা কূটনীতিক বা ব্যক্তিত্ব বাংলাদেশে এসেছেন। কেন এসেছেন, কার আমন্ত্রণে এসেছেন, কি করছেন, কয়দিন থাকবেন, তার সফর বৃত্তান্ত, এটি কিন্তু আপনি মূলধারার গণমাধ্যমে সেভাবে পাবেন না। কেন, এর কোনো ব্যাখ্যা কিন্তু আমি জানি না। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন, তারা যখন জিজ্ঞাসা করেছেন, তাদের কাছেও মোল্লা জাওয়ান্দির সফর বিষয়ে কোনো তথ্য নেই বলে তারা জানিয়েছেন। এবং ওই গণমাধ্যম বাংলাদেশে আফগান দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা মিস্টার আফনানের সঙ্গে কথা বলেছেন। মিস্টার আফনানও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেই সূত্রগুলো বলছে তিনি মানে মোল্লা জাওয়ান্দি ঢাকায় কিছু রাজনৈতিক এবং মাদ্রাসা ভিত্তিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন, করে চলেছেন। তিনি বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঙ্গে, বিখ্যাত ব্যক্তি। যে বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং বেফাকের মহাসচিব মাহফুজুল হক। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতা। এসব তথ্য পাওয়া যাচ্ছে। যে কারণেই এই মোল্লা জাওয়ান্দির গতিবিধি এবং কর্মতৎপরতায় সংশ্লিষ্ট সব মহলে ব্যাপক আলোচনা চলছে। একটা প্রশ্ন সবাই করছেন, কেন এত গোপনে, কেন এত নিঃশব্দে এলেন এই তালেবান নেতা? নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছেন তিনি, সরকার জানে না, এ কথাটা কেন বলছে?
পুলিশের সিটিটিসি ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনবেন, এই সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কেউ জানায়নি, কিন্তু তারা কি বলছেন, তবে তারা নাকি মোল্লা জাওয়ান্দির কার্যক্রম নজরে রাখছেন। যাই হোক, জানা গেছে মোল্লা জাওয়ান্দি গত 21 ডিসেম্বর রাত 11:45 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ঢাকায় অবতরণ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আবু সায়েম খালেদ। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন, কে এই আবু সায়েম খালেদ? একটি সূত্র জানাচ্ছে আবু সায়েম খালেদ হচ্ছেন বর্তমানে হুজির নারায়ণগঞ্জ জেলার আমির। তবে এই দায়িত্বের কথা আবার মিস্টার খালেদ স্বীকার করেন না। গত 26 ডিসেম্বর শুক্রবার মোল্লা জাওয়ান্দি নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু সায়েম খালেদের মাদ্রাসায় গেছেন। সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া কারামিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসা ভিজিট করেছেন, কিন্তু খালেদ বলেছেন তিনি মোল্লা জাওয়ান্দিকে আমন্ত্রণ জানিয়ে আনেননি। তিনি নাকি সরকারের মেহমান, তবে সরকারের কার মেহমান সেটা কিন্তু স্পষ্ট করেননি। মোল্লা জাওয়ান্দি এছাড়া রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় তিনি গিয়েছেন। মিস্টার খালেদের মাদ্রাসার কথাটা একটু বলি, এই মাদ্রাসায় আগেও অনেক বিদেশি এসেছেন। আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মাজহার সাইদ শাহ সফর করেছিলেন, এই তথ্য পাওয়া গেছে। জানা গেছে এই আবু সায়েম খালেদ মাস 6 আগে সদল বলে 5-6 জন মিলে আফগানিস্তান ঘুরে এসেছেন এবং তাকে হুজির নারায়ণগঞ্জ জেলা আমির বলে যে সবাই জানেন, তিনি তো সেটি স্বীকার করেন না, কিন্তু ওই পরিচয় তিনি নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন। সায়েম খালেদ দুবাই হয়ে আফগানিস্তান গিয়েছিলেন, উচ্চ পর্যায়ের তালেবান নেতাদের সঙ্গে তখন একাধিক বৈঠক করেছেন এবং সফর শেষে পাকিস্তান হয়ে দেশে ফিরে এসেছেন। গত 27 ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে BACCI বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তাদের উদ্যোগে ব্লুপ্রিন্ট অব দ্য ইসলামিক এমিরেট এই শিরোনামে একটি সমাবেশের আয়োজন করা হয়। এই সংগঠন এটি করেছে। মোল্লা জাওয়ান্দির এই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে, কিন্তু তিনি শেষ পর্যন্ত উপস্থিত হননি। এই সমাবেশে খাবার দাবার নিয়েও কিন্তু একটা কথা সমালোচনা শোনা যাচ্ছে। সেটা কি, এই সমাবেশে বিরিয়ানি সরবরাহ করেছে আল মারকাজুল ইসলামী AMI, যে সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন সময় এনজিও কার্যক্রমের আড়ালে জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে। BACCI নামের ব্যবসায়ী সংগঠন এই সমাবেশের আয়োজক হলেও সমাবেশে প্রতিষ্ঠিত তেমন কোনো ব্যবসায়ীকে দেখা যায়নি, বরং উপস্থিতদের অধিকাংশই ছিলেন হুজির কার্যক্রমের সঙ্গে জড়িত, এমনটাই জানা গেছে। সমাবেশে হুজির সাবেক আমির রহমতুল্লাহ ওরফে শেখ ফরিদ, এই শেখ ফরিদের ভাইদের দেখা গেছে, ভাইদের না আসলে একজন ভাইকে দেখা গেছে। শেখ ফরিদের 9 ভাইয়ের 8 জনই হুজির সঙ্গে জড়িত, অনেকেই জানেন, কিন্তু সমাবেশে তার এক ভাইকে দেখা গেছে, বাকিদেরকে দেখা যায়নি, থাকতেও পারেন। এই সমাবেশে বিরিয়ানির কথাটি কেন বললাম, 650 জনের মতো লোক অংশ নিয়েছেন, যাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলেও জানা গেছে। ওই যে বললাম ব্যবসায়ী ছিল না, কিন্তু এরা ছিল। এই শেখ ফরিদও ইতিপূর্বে আফগানিস্তান সফর করেছেন। 2011 সালের এপ্রিলে আফগান ফেরত মুজাহিদ, তাকে বলা হয় আফগান ফেরত মুজাহিদ রহমতুল্লাহ ওরফে শেখ ফরিদকে তৎকালীন র্যাব গ্রেফতার করেছিল। তখন তারা জানিয়েছিল তিনি হুজির তৎকালীন আমির, যিনি 1999 সালে আফগান প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির সঙ্গেও দেখা করে বাংলাদেশে হুজিকে জোরালো করার উদ্যোগ নিয়েছিলেন। বলা হয় মার্কিন বাহিনীর হাতে নিহত ওসামা বিন লাদেনের সঙ্গেও এই শেখ ফরিদের কথা হয়েছিল। এই কথাগুলো বললাম এই কারণে যে কতটা গভীরে তারা জড়িত, তাদের ক্ষমতা বিস্তারিত সেটি বুঝবার জন্য। আপনারা জানেন যে গত সেপ্টেম্বরে এবছরের সেপ্টেম্বরে আফগানিস্তান সফর করেছেন খেলাফত মজলিসের আমিন মামুনুল হক সহ বাংলাদেশের 7 জন আলেম। দেশে ফিরে সংবাদ মাধ্যমকে মামুনুল হক জানিয়েছিলেন ওই সময় সফরকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকির সঙ্গে তারা দীর্ঘ আলোচনা করেছেন।
আমির খান মুত্তাকি তাদেরকে বলেছেন 41টি দেশের সঙ্গে তালেবান সরকারের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এর মধ্যে ভারত পাকিস্তান থাকলেও বাংলাদেশ নেই। বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য আমির খান মুত্তাকি মামুনুল হককে কাজ করতে অনুরোধ করেছেন বলেও তিনি জানিয়েছেন। মামুনুল হক জানিয়েছে। মামুনুল হকরা কিভাবে গেছেন? তারা পবিত্র উমরা পালন করেছেন, পালন শেষে দুবাই হয়ে কাবুল গিয়েছিলেন, আবার দুবাই হয়ে দেশে ফিরেছেন। এটি উল্লেখ করার কারণ হচ্ছে তাদের এই সফরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দুবাই থেকে তারা যে আফগানিস্তানে গেলেন, এই যাওয়ার জন্য তালেবান সরকার তাদের জন্য বা তাদের অনুকূলে বিশেষ ভিসার ব্যবস্থা করেছিল। এবং অবাক হবেন, এই সফরকালে এই মামুনুল হকদের টিমের কারো পাসপোর্টেই সিল দেওয়া হয়নি। চিন্তা করুন। স্মরণ করা যায়, গত অক্টোবরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেছেন, যে সফর নিয়ে তখন দিল্লি ছাড়িয়ে গোটা দক্ষিণ এশিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল। ফলে সঙ্গত কারণেই জওয়ানদের নীরব সফর নিয়েও প্রশ্ন উঠছে। ওই যে কূটনৈতিক সম্পর্কের জন্য এক ধরনের প্রস্তাব, মামুনুল হক কতদূর এগিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো সম্পর্ক ভালো, সেই সূত্র ধরেই তিনি এলেন কিনা, কিন্তু কেউ আসলে মুখ খুলছে না। মামুনুল হক সাহেবও এটি আসলে পরিষ্কার করেননি গণমাধ্যমে। যাই হোক, এই অঞ্চলের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি, তাহলে হয়তো বিষয়টি সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাব। বর্তমানে আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক যথেষ্ট খারাপ। সীমান্তে প্রায় রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হচ্ছে দুই দেশের সেনাবাহিনী। বিপরীতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এখন বেশ ঘনিষ্ঠ। ওই যে বললাম, সফর করেছেন এবং তালেবানদের শীর্ষস্থানীয় নেতারা অবাধে দিল্লি সফর করছেন এবং সেখানে রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন। এটি নিয়ে গণমাধ্যমেও কিন্তু বেশ আলোচনা হয়েছে। এজন্যই দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলেছেন, তালেবান সরকারের এবং পাকিস্তানের যে যুদ্ধাবস্থা চলছে, এই যুদ্ধাবস্থার মধ্যে আফগানের পররাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী ভারত সফর ঘিরে পাকিস্তান ভারত সম্পর্ক যখন উত্তপ্ত, ঠিক সেই সময় বাংলাদেশ ভারতের বন্ধু আফগান নেতাদের আসতে দিচ্ছে গোপনে, নিঃশব্দে। তারা আসছেন, কাজ করছেন, কি করছেন কেউ জানে না। এই জন্যই তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা। যদি পাকিস্তান জানতে পারে, হয়তো জানবে নিশ্চয়ই, আইএসআই এর অফিস যেহেতু এখানে আছে এখন। আবার আফগানিস্তানের বর্তমান সরকার নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের এক ধরনের অবস্থান রয়েছে, এটি কিন্তু আপনারা জানেন। তারা বাংলাদেশের এই মুভকে, এই উদ্যোগকে কিভাবে দেখবে? আলতাফ পারভেজ বলেন, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক, পাকিস্তান ও ভারতের অবস্থান এবং আমির খান মুত্তাকির মতো তালেবান নেতাদের কূটনৈতিক যোগাযোগ বিষয়টিকে আরো জটিল করছে আসলে। এই কারণেই আলতাফ পারভেজ প্রশ্ন করেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কেন নির্বাচনী ডামাডোলের মধ্যে, আমরা সামনে নির্বাচন, এই সময়ের মধ্যে আফগানিস্তান এবং তাদের প্রতিনিধিদের আসা যাওয়াটা হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠল, যেখানে আফগানিস্তানের সঙ্গে রাশিয়া ছাড়া কারো প্রায় সম্পর্কই নেই, পররাষ্ট্র সম্পর্ক নেই আসলে। সেখানে এদেশে তারা বিভিন্ন রাজনীতিবিদের সঙ্গে বৈঠক এবং সভা সমাবেশ করছেন। এটা কি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় নয়? কিন্তু প্রশ্ন যতই উত্থাপিত হোক না কেন, এর জবাব কে দেবে? কেউ তো আসলে দায়িত্বই নিতে চাচ্ছে না। জানা গেছে মোল্লা জওয়ান্দি আরো 4-5 দিন বাংলাদেশে থাকতে পারেন, কিন্তু এই সফর ঘিরে কি খিচুড়ি যে তৈরি হচ্ছে এবং এর সুদূর প্রসারী এফেক্ট যে কি হবে, সে বিষয়ে মুখ খুলছেন না কেউই। বলা মুশকিল, এটাও কি মেটিকুলাস ডিজাইনের নতুন কোনো প্লট কিনা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।